রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প পথ নির্দেশ। আজকে গল্পের চতুর্থ পর্ব। দুর্গাপূজা শেষ হইয়া গেল। বিজয়ার দিনে গাড়ি করিয়া ঠাকুর ভাসান দেখিয়া ফিরিয়া মাকে প্রণাম করিয়া হেম ওপরে উঠিয়া গেল। তেতলার খোলা ছাদের উপর জ্যোৎস্নার আলোকে গুণেন্দ্র একাকী পায়চিরি করিতেছিল। হেম সম্মুখে আসিয়া তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া উঠিয়া দাঁড়াইল। গুণেন্দ্র নিঃশব্দে তাহার মুখের পানে চাহিয়া আছে দেখিয়া একবার একটুখানি যেন লজ্জা করিয়া উঠিল, কিন্তু তখনই বলিল, আমাকে আশীর্বাদ করলে না গুণীদা? গুণেন্দ্র চমক ভাঙিয়া গেল। তাড়াতাড়ি বলিয়া উঠিল, করেছি বই কি। কই করলে? মনে মনে করেছি। হেম হাসি চাপিয়া বলিল, কি আশীর্বাদ করলে আমাকে বলো। গুণেন্দ্র বিপদগ্রস্ত হইয়া অবশেষে গম্ভীর হইয়া বলিল, আশীর্বাদ করে বলতে নেই, তাহলে ফলে না। হেম বলিল, আচ্ছা সে হবে। তুমি মাকে প্রণাম করেছ? সে তো রোজ করি। হেম ব্যস্ত হইয়া বলিল, না না, সে হবে না। আজ বিজয়া, আজ বিশেষ করে প্রণাম করতে হয়। শিগগির যাও, না হলে তিনি দুঃখ করবেন। গুণেন্দ্র নিচে নামিয়া গেল। কার্তিক মাসের মাঝামাঝি একদিন হেম ঝড়ের মতো ঘরে ঢুকিয়াই বলিল, তোমাদের কি আর কথা নেই, আর কাজ নেই? কেন, তোমাদের কি করেছি আমি? বলিয়া এসে কাঁদিয়া ফেলিল। গুণেন্দ্র হতবুদ্ধি হইয়া বলিল, কি হয়েছে হেম? হেম কাঁদিতে কাঁদিতে বলিল, যেন কিছু জানি না। কি হয়েছে হেম? মা বলছিলেন শান্তিপুরে না কোথায় সমস্ত ঠিক হয়ে গেছে। আমি যদি বিয়ে না করি তোমরা কি জোর করে আমার হাত পা বেঁধে বিয়ে দিতে পারো? গুণেন্দ্র এবার বুঝিতে পারিয়া হাসিয়া বলিল, ও এই কথা! বড় হয়েছ, তোমার বিয়ে দিতে হবে না? না। না কি? বিয়ে না দিলে জাত যাবে যে। বিয়ে না দিলে তোমাদের জাত যায় কি? গুণেন্দ্র কহিল, আমাদের যায় না, আমরা ব্রাহ্ম। কিন্তু তোমাদের যখন সময় না বিয়ে দিলে জাত যায়, তখন দিতেই হবে। হেম চোখ মুছিয়া বলিল, তোমরাই ঠিক, তোমরাই মানুষ, তাই মানুষকে এমন ধরে বেঁধে বধ করো না। আমি কিছুতে এ বাড়ি ছেড়ে যাব না, তা তোমরা কেন যত মতলবই করো না। গুণেন্দ্র তাহাকে শান্ত করিবার অভিপ্রায় স্নিগ্ধ কণ্ঠে কহিল, সেও খুব বড় বাড়ি, তিনি দেখতে শুনতে ভালো, বিদ্বান বুদ্ধিমান বড়লোক, সেখানে তোমার কোনো কষ্ট হবে না। হেম কিছুমাত্র শান্ত না হইয়া সবেগে মুখের ওপর হইতে চুল সরাইয়া দিয়া কহিল, সে হবে না, কিছুতেই হবে না। তোমাকে আমি বলেছি, আমি তোমাদের ভার বোঝা হয়ে থাকি, আমাকে খেতে দিতে হবে না। আমি উপোস করে আমার পড়বার ঘরে পড়ে থাকব, আমি কিছু চাইব না। গুণেন্দ্র হাসিবার চেষ্টা করিয়া বলিল, সেখানেও তোমার পড়বার ঘর পাবে। না পাও তোমার এই ঘর আমি সেখানে তুলে দিয়ে আসব। হেম সে কথায় কর্ণপাত না করিয়া কাঁদিয়া বলিল, তোমাকে কিচ্ছু করতে হবে না গুণীদা, কিচ্ছু না। এই অঘ্রাণ মাসে, এই এক মাস পরে তোমার দুটি পায়ে পড়ি গুণীদা, তুমি সম্বন্ধ ভেঙে দাও। তাহার কান্না দেখিয়া গুণেন্দ্র নিজের চোখও ভিজিয়া উঠিয়াছিল। সে কোনো মতে আত্মসংবরণ করিয়া লইয়া বলিল, সে কি হয় ভাই, সে হয় না। কথাবার্তা সব পাকা হয়ে গেছে। ছাই কথাবার্তা, ছাই পাকা কথা। তুমি সম্বন্ধ করেছ, তুমি ইচ্ছে করলেই ভেঙে দিতে পারো। আমি হাত জোর করে বলছি গুণীদা, আমার এই কথাটি রাখো। সুলোচনা সন্দিগ্ধ চিত্তে পিছনে পিছনে উপরে উঠিয়া আসিয়াছিলেন। ঘরে ঢুকিয়া ক্রুদ্ধভাবে বলিলেন, এ সমস্ত তোর কি হচ্ছে হেম? এসব কি পাগলের মতো বকছিস? সম্বন্ধ কি কখনো ভাঙা যায়?
না পাকা কথা নড়চড় করা যায়, আর ভাঙবই বা কেন? তোর ভাগ্যি ভালো যে এমন ভাই পেয়েছিস, এমন সম্বন্ধ জুটেছে। তুই বলিস কি না ভেঙে দিতে? বাঙালির মেয়ে খ্রিস্টানির মতো আইবুড়ো থুবড়ো হয়ে থাকবি? যা নিচে যা। হেম চলিয়া গেল। সুলোচনা গুণেন্দ্রর দিকে চাহিয়া বলিলেন, এইসব দিনরাত বই পড়ার ফল। 24 ঘন্টা নোভেল নাটক নিয়ে থাকলে এই সমস্ত দুর্মতি হয়। অঘ্রাণ মাসে যেমন করে হোক ওকে বিদেয় করতেই হবে। গুণেন্দ্র চুপ করিয়া বসিয়া রহিল। সুলোচনা আরও কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে নামিয়া গেলেন। দিন 2 পরে আদালত হইতে ফিরিয়া কি একটা বইয়ের জন্য গুণেন্দ্র পরিবার ঘরে ঢুকিতে যাইতেছিল। ভিতর হইতে হেম বলিয়া উঠিল, এসো না গুণিদা, আমি খাচ্ছি। গুণী থমকিয়া দাঁড়াইয়া বলিল, খেলেই বা, আমি ঘরে ঢুকলে কি খাওয়া নষ্ট হবে? হেম কহিল, সমস্ত ঘরময় কার্পেট পাতা রয়েছে যে। গুণী বলিল, তোমার দাসী মান্দা ঢুকলে জাত যায় না, আমি কি তার চেয়েও ছোট? হেম অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, আচ্ছা এসো, আমার খাওয়া হয়েছে, বলিয়া খাবারের থালাটা ঠেলিয়া টেবিলের উধারে সরাইয়া দিল। না না, তুমি খাও, তুমি খাও, আমি কাপড় ছেড়ে আসছি, বলিয়া গুণী তাড়াতাড়ি চলিয়া গেল। তাহার বুকের ভেতরটা যেন জ্বালা করিতে লাগিল। পরদিন বেলা 10টার সময় গুণী ভাত খাইয়া উঠিবা মাত্রই হেম কোথা হইতে ছুটিয়া আসিয়া সেই পাতা আসনে বসিয়া পড়িয়া বলিল, বামুন ঠাকুর, আমাকে এই পাতে ভাত দাও। বামুন ঠাকুর আশ্চর্য হইয়া বলিল, ওতে যে বাবু খেয়ে গেলেন। হেম বলিল, হ্যাঁ হ্যাঁ জানি, তুমি দাও না। পাশের ঘর হইতে শুনিতে পাইয়া সুলোচনা নিকটে আসিয়া বললেন, ও কি করছিস হেম? ও যে গুণীর এতো পাত, যা কাপড় ছেড়ে গঙ্গা জল স্পর্শ করে আয়। হেম উচ্ছিষ্টা বসে সইতে একগ্রাস মুখে পুড়িয়ে দিয়া বলিল, ঠাকুর ভাত দাও। গুণীদার এটো পাতে বসে খাবার যোগ্যতা সংসারের কজনের ভাগ্যে আছে, এ পাতে খেতে পাওয়াও ভাগ্য। সুলোচনা অবাক হইয়া চাহিয়া রহিলেন। বামুন ঠাকুর আরও ভাত তরকারি আনিয়া থালির উপর দিয়া গেল। গুণী বারান্দার ওধারে বসিয়া মুখ ধুইতেছিল, সমস্ত শুনিতে পাইল। সন্ধ্যার পর সে হেমকে বলিল, আজ হেমের যে জাত গেল। হেম নতুন বই লইয়া মগ্ন হইয়া পড়িতেছিল, মুখ না তুলিয়াই বলিল, তোমাকে কে বললে? যেই বলুক, জাত গেছে তো? হেম মুখ তুলিয়া বলিল, না, তোমার পাতে বসে খেলে কারো জাত যায় না, যারা জাত তৈরি করেছে তাদেরও না। গুণী অদূরে আর একটা চেয়ারের উপর বসিয়া পড়িয়া বলিল, তা হোক, কিন্তু কাজটা ভালো হয়নি। যার যা জাত তাই তার মেনে চলা উচিত, তাছাড়া মাকে দুঃখ দেওয়া হয় যে। হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া হঠাৎ যেন রাগ করিয়া বলিল, এ যেন তোমার বাড়ি নয়, তোমার জায়গা নয়, তুমি যেন সকলের নিচে, সকলের ছোট। এ যদি বা তোমার সহ্য হয়, আমার হয় না। তোমার পাতে বসে খেলে মা দুঃখ পান, না খেলে মার চেয়ে যিনি বড় তাকে দুঃখ দেওয়া হয়। আচ্ছা, তুমি এখন যাও, আমি বকতে পারিনি পড়ি, বলিয়া সে খোলা বইয়ের পাতার উপর তৎক্ষণাৎ ঝুঁকিয়া পড়িল। গুণেন্দ্র খানিকক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিঃশব্দে উঠিয়া গেল। তাহার 2 চোখের ওপর হইতে একটা কালো পর্দা আজ যেন অকস্মাৎ কোথায় অন্তর্ধান হইয়া গেল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 5ম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।